কেশবনগর রাজ্যের একটি ছোট গ্রামে হরিরাম নামে একজন সরল, পরিশ্রমী এবং সৎ কৃষক তার স্ত্রী অর্চনার সঙ্গে খেতে বসেছিল। দেখো, এই বছর আমাদের ফসল খুব ভালো হবে। কারণ আমার পরিশ্রমের সঙ্গে এই ক্ষেতের মাটিতে তোমার পরিশ্রমের ঘামও মিশে আছে গো। না, গোটা গ্রামে শুধু তুমিই পরিশ্রমী আর সৎ। তোমার জমি কম হলেও তোমার হৃদয় অনেক বড়। কিছুক্ষণ পর দুজনে বাড়ি ফিরে গেল। আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে কাঠ শেষ হয়ে গেছে। চিন্তা করো না, কাল সকালে আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটব। পরের দিন সকালে হরিরাম জঙ্গলে কাঠ কাটতে গেল। তিনি একটি গাছে কুড়ুল চালাতে যাচ্ছিলেন। তখনই দেখলেন ঝোপের মধ্যে একটি আহত বানর কাতরাচ্ছে। হে ভগবান, এই বানরকে মনে হচ্ছে কেউ খুব মারাত্মকভাবে আহত করেছে। নিশ্চয়ই কোনো বন্য জন্তু এর ওপর হামলা করেছে। আহা গো, বেচারার হাত রক্তে ভরা। হরিরাম বানরের পাশে বসে পড়লেন। কাশ তুমি কথা বলতে পারতে, তাহলে বলতে পারতে তোমার কষ্টটা ঠিক কোথায়। এখন তো তোমার হাতে রক্ত দেখা যাচ্ছে, কিন্তু তুমি যেভাবে ব্যথায় ছটফট করছো, কষ্টটা অন্য কোথাও আছে। ঠিক তখনই সেখানে একজন সাধু এসে পৌঁছলেন। তুমি কে আর বানরের সঙ্গে কি কথা বলছো? সাধু মহারাজ, আমি কাঠ কাটতে এসেছিলাম। এই আহত বানরকে দেখে আমার খুব মায়া হলো। মনে হচ্ছে কোনো বন্য জন্তু এর ওপর হামলা করেছে। এর হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু যেভাবে এটা ছটফট করছে, মনে হচ্ছে এর আর কোথাও কষ্ট আছে। খুব কম মানুষ আছে যাদের মনে জন্তুদের প্রতি মানবিকতা থাকে। এতটা বলে সাধু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ রঙিন কিরণের মাধ্যমে বানরের ক্ষত সেরে গেল। এখন এই বানর তোমাকে বলতে পারবে তার কষ্টটা ঠিক কোথায়। এতটা বলে সাধু সেখান থেকে চলে গেলেন। বানর উঠে দাঁড়ালো। আমার কাঁধে খুব ব্যথা। একটা সিংহ আমার উপর হামলা করেছিল। আমি বাঁচতে অন্য এক গাছে লাফিয়েছিলাম। সিংহের থাবা আমার হাতে লেগে গিয়েছিল আর আমার হাত আহত হয়েছিল, কিন্তু পড়ে যাওয়ায় আমার কাঁধে পুরোপুরি চোট লেগেছিল। তুমি তো একেবারে মানুষের কণ্ঠে কথা বলছো, এটা কিভাবে সম্ভব? যখন সাধু মন্ত্র পড়লেন তখন আমার মনে হলো যেন আমার মধ্যে কথা বলার শক্তি এসে গেছে। মনে হচ্ছে একটা সাধু মহারাজের অলৌকিক কাজ এটা। তুমি আমার বাড়িতে যাবে? তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এখন আমি সব সময় তোমার সঙ্গ দেব। আর যেহেতু আমি মানুষের মতন কথা বলতে শুরু করেছি, তাই আমি অন্য বানরদের থেকে আলাদা হয়ে গেছি। তুমি আমার একটা আলাদা নাম রাখতে পারো। চলো, ঠিক আছে, আমি আজ থেকে তোমাকে গোলু বলে ডাকবো। হরিরাম গোলুকে নিয়ে বাড়ি ফিরলেন। আরে, তুমি জঙ্গল থেকে বানর কেন ধরে এনেছো? হরিরাম অর্চনাকে পুরো ঘটনা বলতে লাগলেন। সত্যি কি বানর কথা বলতে পারে? তুমি নিজেই জিজ্ঞাসা করো। তোমার নাম কি? আমার নাম গোলু। হরিরাম আমার প্রাণ বাঁচিয়েছে আর আমি এখন তার সঙ্গী এবং এখন তোমাদের পরিবারের একজন। অর্চনা বিস্মিত হয়ে পড়লেন।
সময় কেটে যেতে লাগলো। গোলুর উপস্থিতি বাড়িতে নতুন প্রাণ এনে দিয়েছিল। ধীরে ধীরে গোলু অর্চনার কাজে হাত বাটাতে লাগলো। গোলু এখন হরিরামের সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছিল। একদিন গোলু হরিরামকে বলল, হরিরাম, আমি এখন তোমার সঙ্গে খেতে যাব। গোলু, ক্ষেতের কাজ এতটা সহজ নয়, অনেক পরিশ্রম লাগে। আমিও সমান পরিশ্রম করব। ভয় শুধু এই যে গ্রামবাসীরা যদি তোমাকে কথা বলতে দেখে তাহলে তারা কি ভাববে। যখন আমি তোমার সঙ্গে প্রথম কথা বলেছিলাম তখন কি তুমি ভয় পেয়েছিলে? গোলু, এই পৃথিবীকে আমি চিনি, সবাই আমার মতো হয় না। পৃথিবীর সঙ্গে আমার কি? আমার তো শুধু তোমার সঙ্গে মতলব, কারণ আমি তোমার সঙ্গী। হরিরাম মুচকি হাসলেন। পরের দিন গোলুকে সঙ্গে নিয়ে খেতে গেলেন। কয়েকদিনের মধ্যেই গোলু কৃষিকাজে সবকিছু শিখে নিল। এখন সে হরিরামের সত্যিকারের সহায়ক হয়ে উঠেছিল। হরিরাম, আজকের মাটি খুব ভারী মনে হচ্ছে। গোলু, এখন তুমি একেবারে পাকা কৃষক হয়ে গেছো, মাটির পার্থক্য বুঝতে শুরু করেছো। গোলুর কথা এখন গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করেছিল এবং এই কথা শেষমেশ জমিদার চৌধুরীর কানে পৌঁছে গেল। সে কি, হরিরামের বাড়িতে একটা বানর আছে যে মানুষের মতন কথা বলে? হ্যাঁ জমিদার মশাই, আমি নিজে দেখেছি, তাকে কথা বলতেও শুনেছি। প্রথমবার তো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। তাহলে তো তাকেই বানর নিয়ে তামাশা করা উচিত, তার আয় তো ভালোই হবে। এইটা একেবারে আপনি ঠিক বলেছেন জমিদার মশাই। জমিদারের হাসি কিছুক্ষণ চলল, তারপর তিনি গম্ভীর হয়ে গেলেন। এই হরিরামের জমির ওপর আমার অনেক দিন ধরেই নজর আছে। বাকি সবাই তো আমার কাছ থেকে ঋণ নিয়ে গেছে, সবাই আমার কাছে ঋণী, কিন্তু এই হরিরাম এ কখনো মাথা নোয়ায়নি। তার জমি উর্বর জমিদার মশাই, বন্ধা জমিতেও ফসল ফলে। এর মাটির কোনো খেল নেই ভীমা, এটা তার ভাগ্য আর নক্ষত্রের জোর। যেদিন তার নক্ষত্র পড়বে সেদিন এই ক্ষেত আমার হবে, আর হরিরাম থাকবে আমার পায়ের তলায়। সময় এইভাবেই কেটে যেতে লাগলো। একদিন হরিরাম এবং গোলু যখন ক্ষেত থেকে বাড়ি ফিরল, তখন উঠোনে বসে থাকা অর্চনাকে দেখে দুজনের মুখে চিন্তার রেখা ফুটে উঠল। অর্চনা, অর্চনা, কি হয়েছে? এ কেমন কাশি? কয়েকদিন ধরে কাশি হচ্ছে, এখন তো দিন দিন আরো বাড়ছে। হরিরাম, এটাকে অবহেলা করো না, কোনো ভালো বৈদ্যকে তৎক্ষণাৎ ডাকা উচিত। হরিরাম দেরি না করে গ্রামের একজন বৈদ্যকে ডেকে আনলেন। বৈদ্য অর্চনাকে মনোযোগ দিয়ে দেখলেন। হরিরাম, এর একটি অদ্ভুত রোগ হয়েছে। সময় মতো চিকিৎসা না হলে এটা প্রাণঘাতী হতে পারে। না বৈদ্যজি, আপনি চিকিৎসা শুরু করুন, আমি কোনো কসুর রাখব না। সেই দিন থেকে হরিরামের সমস্ত অর্থ তার স্ত্রীর চিকিৎসায় ব্যয় হতে লাগলো। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল এবং একদিন এমন এলো যখন তার সমস্ত জমানো পুঁজি শেষ হয়ে গেল। সেদিন হরিরাম বাড়িতে একা বসেছিলেন। এমন মনমরা হয়ে বসে থেকো না, আমি নিজে থেকেই সেরে উঠব। অর্চনা, অর্চনা, এমন বলো না অর্চনা, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না।
তাহলে এখন কি করবে? যা কিছু ছিল সব তো আমার চিকিৎসায় লাগিয়ে দিয়েছো। এখন তো বীজ কেনার টাকাটাও নেই। হরিরাম মাথা নিচু করে বসেছিলেন, তখনই গোলু দৌড়ে এলো। হরিরাম, হতাশ হয়েও না। তোমার ওই দুই ভাই এই গ্রামে থাকে, আর তারা তোমার থেকেও ধনী। তাদের কাছে সাহায্য চাও না কেন? হরিরামের কথাটা ঠিক মনে হলো। সেই সন্ধে তিনি গোলুকে সঙ্গে নিয়ে তার বড় ভাই কেশবের বাড়ি গেলেন। আরে হরিরাম, আজ আমার বাড়ির রাস্তা কিভাবে ভোলনি? ভাইয়া, অর্চনার রোগের কথা তো এখন গ্রামে সবাই জানে। আমি যা কিছু উপার্জন করেছিলাম সব চিকিৎসায় চলে গেছে। এখন একটু অর্থের প্রয়োজন ভাইয়া। তুমি তো জানো ভাই, এবছর আমার ফসল খুব খারাপ হয়েছে, আমাকেই ধার করতে হচ্ছে। আমি তোমাকে কোথা থেকে দেব হরিরাম? হরিরাম কিছু বললেন না, মাথা নিচু করে বাইরে চলে এলেন। সে মিথ্যে বলেছিল হরিরাম, আমি তার মুখ দেখেছি। সে দিতে চায়নি। জানি, তবুও চলো, আরেক ভাই আছে, তার সঙ্গে দেখা করি। এবার দুজনে বীরজুর বাড়ি পৌঁছলেন। বীরজু দরজা খুলে হরিরামকে দেখে চমকে উঠল। হরিরাম, আজ ভাইয়ের কথা তোমার কিভাবে মনে পড়লো? ভাইয়া, আমার স্ত্রী অর্চনা খুব অসুস্থ, চিকিৎসার জন্য একটু অর্থ প্রয়োজন। আরে ভাগাভাগিতে তোকে যাই হোক বেশি জমি দেওয়া হয়েছিল, সেটা বিক্রি করে দে। আমার কাছে কি টাকার গাছ আছে নাকি হরিরাম? মিথ্যা বলো না ভাইয়া, সত্যি তো এই যে তুমি আর কেশব ভাইয়া আমার ভাগের জমিও দখল করে নিয়েছিলে। আমার 6 বিঘা জমি পাওয়ার কথা ছিল, মাত্র 2 বিঘা পেয়েছি। এখান থেকে বের হয়ে যা হরিরাম। যদি ধান নিতে হয় তাহলে জমিদারের কাছে যা। হরিরাম এবং গোলু চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে আসতেই গোলুর চোখে ভিজে ভাব ছিল। এ কেমন ভাই তোমার? একজনও সাহায্য করতে রাজি নয়। মতলবী মানুষের কাছে আপন আর পর বলে কিছু থাকে না গোলু। তাহলে এখন কি করবে? জমিদারের কাছে যাবে? মজবুরি গোলু, মজবুরি। আমি যেতে চাইনি, তাই তোমার কথায় ভাইদের কাছে গিয়েছিলাম। এখন তুমিই বলো তো আমায়, আমার কাছে আর কি পথ খোলা আছে? পরের দিন হরিরাম এবং গোলু জমিদারের হাবিলিতে পৌঁছে গেল। আশা তার কম ছিল, কিন্তু স্ত্রীর জন্য তিনি নিজেকে নত করেছিলেন। আমি জানতাম হরিরাম, একদিন তুমি নিজে থেকে আমার হাভেলিতে আসবে। আপনি একেবারে ঠিক বলেছিলেন মালিক। যতক্ষণের ভাগ্য চমকাচ্ছিল ততক্ষণ খুব ডাঁট করে চলতো। এখন দেখো দেখো কেমন মলিন হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার, কারোর করুণ অবস্থার উপর হাসির তোমার কোনো অধিকার নেই। মানুষ তোমায় সম্মান করে, তোমারও অন্যের সম্মান করা উচিত। বক বক বন্ধ কর বানর। তুই মানুষের মতন কথা বলিস, তার মানে এটা নয় যে তুই মানুষ হয়ে গেছিস। বলো হরিরাম, কেন এখানে এসেছো? আপনি তো জানেন যে আমার স্ত্রী অসুস্থ, সমস্ত অর্থ চিকিৎসায় চলে গেছে। একটু অর্থের প্রয়োজন আমার। অর্থ চাই? বাহ বাহ, তাহলে আমার শর্ত শোনো হরিরাম। সুদ 50%, আর তার বদলে কিছু জমানত রাখতে হবে তোমায়। এখন আর আমার কাছে কিছু বাকি নেই জমিদার বাবু। যে কটা সোনার গয়না ছিল তাও চিকিৎসায় বিক্রি হয়ে গেছে। কেন? তোর কাছে 2 বিঘা জমি এখনো আছে, সেটা জমানত রাখ। সময় মতো ঋণ শোধ করলে জমি তোর, নয়তো আমার। হরিরাম চিন্তায় পড়ে গেলেন। তাকে তার স্ত্রীর জীবন বাঁচাতেই হবে, কিন্তু মূল্য খুব বড় ছিল। এটা একেবারে অন্যায়। তুমি কারোর মজবুরির সুযোগ নিচ্ছ।
এভাবে হরিরাম কখনো ঋণ শোধ করতে পারবে না। হরিরাম, তোর এই পোষা বানরকে নিয়ে এখান থেকে চলে যা, নয়তো আমার মন বদলে যাবে। হরিরাম, আমার সঙ্গে চলো, এই ঋণ নিও না। গোলু, আমার আর কোনো উপায় নেই গোলু। শুধু তুমি চলো, আমি তোমার সাহায্য করব। হরিরাম গোলুর সঙ্গে চলে গেলেন। হাভেলির ভিতর জমিদার এবং ভীমা রাগে ফুঁসছিল। মালিক, হরিরাম তো হাত থেকে বেরিয়ে গেল। চিন্তা করিস না ভীমা, মজবুরি ওই হরিরামকে আবার ফিরিয়ে আনবে আমার কাছে। হরিরাম গোলুর সঙ্গে বাড়ি ফিরলেন এবং গোলু তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। সন্ধে পর্যন্ত গোলু ফিরল না। হরিরাম এবং অর্চনার চিন্তা বাড়তে লাগল। গোলু এখনো অবধি কেন ফিরল না? জমিদার কি তাকে কিছু করে দিয়েছে? জানি না, আমার মনটাও খুব অশান্ত। রাত কেটে গেল। সকালে সূর্যের কিরণের সঙ্গে গোলু সেখানে পৌঁছল, হাতে একটি চকচকে ভেষজ জিনিস। গোলু, তুমি কোথায় ছিলে? আমরা ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেছে। আমি জঙ্গলে গিয়েছিলাম সেই সাধু মহারাজকে খুঁজতে, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছিলেন। তাকে সব কথা বলেছি, আর তিনি দয়া করে এই ভেষজটা দিয়েছেন। তিনি বলেছেন এটা দিয়ে বড় থেকে বড় রোগ সারাতে পারবে। গোলু সে ভেষজ অর্চনাকে দিল। কিছুক্ষণ পর অর্চনার চোখে চমক ফিরে এলো। আমি এক্কেবারে সুস্থ বোধ করছি, যেন আমি কখনো অসুস্থই ছিলাম না। অর্চনা, তোমার কাশিও সেরে গেছে। গোলু, তুমি তো আমাদের জন্য দেবতা হয়ে গেলে। যদি তুমি না থাকতে, তাহলে আমি জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমার ক্ষেতটাও হারাতাম। এখন আমার স্ত্রী তো সুস্থ, কিন্তু খেতে বীজ দেওয়ার টাকাও তো বাকি নেই। আমি জানতাম অর্চনা সুস্থ হওয়ার পর তোমার বীজের প্রয়োজন হবে, তাই আমি সাধু মহারাজের কাছে এই বীজও এনেছি। বীজ? হ্যাঁ, তিনি বলেছেন এগুলো অলৌকিক বীজ। যদি তুমি এগুলো তোমার খেতে বপন করো, তাহলে এমন ফসল হবে যা এই রাজ্যের কেউ কখনো ফলায়নি, আর সবার আগে তোমার ফসলই তৈরি হবে। এত তাড়াতাড়ি? কিন্তু সাধু মহারাজ একটা শর্তও দিয়েছেন। যখন তোমার সময় ভালো যাবে, তখন তুমি তাদের সাহায্য করবে যারা জমিদারের ঋণে ডুবে আছে। আমার বন্ধু গোলু, তুমি তো আমার সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছ। আমরা দুজনে মিলে খেতে ফসল বুনব। পরের দিনই হরিরাম, গোলু এবং অর্চনা মিলে ক্ষেত জোতলেন, বীজ বুনলেন এবং আকাশের দিকে তাকিয়ে পরিশ্রমের প্রতিশ্রুতি দিলেন। কয়েকদিনের মধ্যেই হরিরামের ক্ষেতে এমন ফসল উঠল যা আগে কখনো দেখেনি। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। আরে দেখ রে, হরিরামের ক্ষেতে তো যেন সোনা লওড়াচ্ছে। আমাদের তো ফসল এখনো মাটিতে জমেনি, আর ওর ফসল তো তৈরিও হয়ে গেছে। আর অর্চনা ভাবি মাসের পর মাস অসুস্থ ছিল, এখন প্রতিদিন খেতে কাজ করছে। এটা তো কোনো অলৌকিক ঘটনা মনে হচ্ছে। কয়েকদিন পর হরিরামের ভাগ্য বদলে গেল। অলৌকিক ফসল তাকে সবচেয়ে সফল কৃষক বানিয়ে দিল। বাজারে তার নাম ছড়িয়ে পড়ল। হরিরাম, এখন তুমি ধনী হয়ে গেছো। যা ভেবেছিলে সব সত্যি হয়ে গেছে। এখন প্রতিশ্রুতি পূরণের পালা। তাদের সাহায্য করতে হবে যারা জমিদারের ঋণে ডুবে আছে।
চলো আজ থেকে শুরু করি। আমাদের গ্রামের বিন্দেশ্বরের ক্ষেত প্রথমে ছড়াই। হরিরাম এবং গোলু তাদের মুনাফা সংগ্রহ করলেন এবং একে একে গ্রামবাসীদের ঋণ শোধ করতে লাগলেন। বিন্দেশ্বর, ভোলু, রজ্জ সবাই তাদের জমি ফিরে পেল। হরিরাম ভাইয়া, আজ আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। গ্রামে আনন্দ ফিরে এলো, কিন্তু জমিদারের মুখে নীরবতা ছড়িয়ে পড়ল। এসব দেখে জমিদার রাগে তার সঙ্গী ভীমাকে বললেন, ভীমা, তুই দেখছিস কি হচ্ছে? হ্যাঁ মালিক, হরিরাম তো সবার ঋণ শোধ করা শুরু করে দিয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে একদিন আমার জমিদারি শেষ হয়ে যাবে আর আমার প্রভাবও শেষ হয়ে যাবে। ভীমা, আপনি আমাকে আদেশ দিন মালিক, আমাকে কি করতে হবে? এখন অনেক হয়েছে। যদি এই হরিরাম এভাবে সবার জমি ছাড়াতে থাকে তাহলে আমার কাছে কি থাকবে? আমার প্রভাব, আমার হাভেলি কোনটা থাকবে আমার কাছে? আদেশ দিন মালিক, কালকেই ওর কাজ আমি শেষ করে দেব। সবাই খেতে কাজ করে, সেখানেই ওকে আমি শেষ করে দেব। রক্ত মাটিতে পড়ুক, যাতে সবার মনে ভয় ঢুকে যায়। ভীমা, হরিরামকে মিটিয়ে দে, মিটিয়ে দে ওই হরিরামকে। সকালে সূর্য উঠল, কিন্তু মনে হলো যেন কোনো ঝড়ের আগে শান্তি। হরিরাম খেতে বীজ দেখছিলেন, যেগুলো এখন সোনার মতো চমকাচ্ছিল। গোলু দেখো, এই ফসল যেন গান গাইছে। তোমার হাতের ছোঁয়ায় জাদু আছে গোলু। তুমি একেবারে ঠিক বলেছ বন্ধু। এবারের ফসল সোনার ফসলের মতন উঠেছে। এতটা বলার পর হঠাৎ গোলু একদিন সরে গেল। সত্যি কথা হলো, গোলু কারোর পায়ের শব্দের আভাস পেয়েছিল। তখনই সেখানে জমিদার এবং ভীমা এসে পৌঁছালেন। ভীমার হাতে লম্বা একটা বর্শা ছিল। হরিরাম ঝুঁকেছিলেন। এবার ভুগো কৃষক। ভীমা যেই হরিরামের দিকে বর্শা ছুড়ল, এক লাফ, এক চিৎকার, এক আঘাত, কিন্তু হরিরামের উপর নয়, গোলুর উপর। গোলু, না, এটা তুমি কি করলে? তোমার জন্য মিত্রতার মানে শুধু সঙ্গ দেওয়া নয়, কখনো কখনো বলিদানও। তুমি আমার প্রাণ বাঁচাতে নিজের প্রাণ বাজি রাখলে? কারণ তুমি আমার সঙ্গী আর আমি তোমার। জমিদার এবং ভীমা অবিশ্বাস ভরা চোখে আহত গোলুকে দেখতে লাগলো। ভীমা জমিদারের দিকে তাকিয়ে বলল, আরে এটা কি হলো জমিদার বাবু? এই মূর্খ বানর তো হরিরামের উপর পড়ার আঘাত নিজের উপর নিয়ে নিল। তুমি ঠিক বলেছ ভীমা, কিন্তু আমি তবুও হরিরামকে জীবিত ছাড়ব না। এতটা বলে জমিদার গোলুর দিকে তাকিয়ে ক্রুদ্ধ অবস্থায় বলল, তুই মূর্খের মূর্খ বানরই রইলি। তুই তো মানুষের মতন কথা বলতে পারিস আর মানুষের মতোই থাকতে শুরু করেছিলি, কিন্তু তুই মানুষের চতুরতা শিখতে পারিসনি। তোর কি দরকার ছিল জানিস? আঘাত, নিজের ওপর আঘাত নেওয়া। কি প্রয়োজন ছিল তোর এই বলিদান দেওয়ার? মূর্খ বানর, তুই আমার সমস্ত পরিকল্পনার উপর জল ঢেলে দিলি, কিন্তু তুই কি মনে করেছিস আমি হরিরামকে জীবিত ছাড়বো? না, আমি হরিরামকে জীবিত ছাড়বো না, কারণ তার জন্য এই গ্রামে আমার প্রভাব শেষ হয়ে গেছে। তোর এই বলিদান বৃথা যাবে, মূর্খ বানর। গোলুর ঠোঁটে তখন একটা হালকা হাসি ছিল। গোলু তার মিত্র হরিরামকে হাসি মুখে দেখতে দেখতে প্রাণ ত্যাগ করল। তখন সেই সাধু প্রকট হল, যিনি গোলুকে কথা বলার শক্তি দিয়েছিলেন এবং যিনি হরিরামের স্ত্রীর রোগ থেকে বাঁচাতে ভেষজ এবং
জাদুকরি বীজ দিয়েছিলেন। সাধু ক্রুদ্ধ অবস্থায় জমিদার এবং ভীমার দিকে তাকিয়ে বললেন, যে নির্দোষের প্রাণ নিয়েছে তার পাপ এখন তার থেকে প্রতিশোধ নেবে। জমিদার আর ভীমা, তোমরা দুজনে মহা পাপ করেছ। তোমাদের এই সমাজে খোলাখুলি থাকার কোনো অধিকার নেই। তোমরা দুজন এই সমাজের জন্য এক একটা বিপদ। এতটা বলে সাধুর ক্রুদ্ধ চোখ থেকে রঙিন কিরণ বেরিয়ে ভীমা এবং জমিদারের শরীরে পড়তে লাগলো এবং পরক্ষণেই তাদের শরীরে আগুন ধরে গেল। কিছুক্ষণের মধ্যে তারা দুজন পুড়ে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা জড়ো হয়ে গেল। সাধু হরিরামের দিকে তাকিয়ে বললেন, হরিরাম, তোমার এবং গোলুর সঙ্গ এখান পর্যন্তই লেখা ছিল। কিন্তু সাধু মহারাজ, জমিদারের সঙ্গী ভীমা আমার ওপর হামলা করেছিল, কিন্তু গোলু সেই আঘাত নিজের শরীরে নিয়ে নিল। কারণ সে তোমার সত্যিকারের সঙ্গী ছিল হরিরাম। যাওয়ার সময় গোলু তার মিত্রতার ঋণ শোধ করে দিয়েছে। তোমার সঙ্গীকে কখনো ভুলে যেও না। এতটা বলে সাধু রঙিন কিরণে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। গ্রামবাসীরা ভিজে চোখে গোলুর বলিদানের প্রশংসা করতে লাগলো। এই বানর কোনো সাধারণ বানর ছিল না, দেবতা ছিল, হরিরামের সত্যিকারের সঙ্গী। এই বানর প্রাণ দিয়েছে আর আমাদের সবাইকে বাঁচিয়েছে। কয়েকদিন পর হরিরাম ভিজে চোখে গোলুর স্মৃতিতে সেই ক্ষেতে একটি গাছ লাগালেন, যা পরে হয়ে উঠল সাথী বৃক্ষ। গোলু, তোমার বিনা সবকিছু অসম্পূর্ণ মনে হবে আজ থেকে, কিন্তু তুমি মিটে যাওনি। তুমি এই মাটি থেকে উঠে প্রতিটি ফসলের মধ্যে তুমি থেকে যাবে গোলু। কখনো কখনো সত্যিকারের সঙ্গী মানুষ হয় না, সে একটি জন্তু হতে পারে যে শর্তহীন ভালোবাসে, রক্ষা করে এবং প্রয়োজনে জীবন দেয়।